হাই এভরিবডি, এই ভিডিওতে আমি জাভা প্রোগ্রামিং ডিসকাস করব। তো এই ভিডিওতে আমি জাভার ক্লাস অ্যান্ড অবজেক্ট কি করে তোমরা কাজ করবে, তো সেটা একটা প্রোগ্রামের থ্রু দিয়ে স্টেপ বাই স্টেপ বোঝাবো। তো এই ভিডিওটা মেইনলি আমি বিগিনার যারা জাভা জাস্ট ইনিশিয়ালি শেখার চেষ্টা করছে তাদের জন্য এটা মেইনলি, বা যারা প্রফেশনাল তারাও এই ভিডিওটা দেখতে পারে। কারণ আমি জাভা প্রোগ্রামিংয়ের বেসিক থটস মানে যেগুলো শিখলে তোমরা ফার্দার যে কোনো জাভা প্রোগ্রামিংয়ের কনসেপ্ট ক্লাস অ্যান্ড অবজেক্ট দিয়ে করতে পারবে। বেসিক ক্লাস অ্যান্ড অবজেক্ট দিয়ে এরপরে তো কনস্ট্রাক্টর, ইনহেরিটেন্স, পলিমরফিজম, সো মেনি থিংস, এডব্লিউটি থেকে শুরু করে অ্যাপ্লাইড ট্রেডস, সো মেনি থিংস আছে। বাট আমি বেসিক যে স্ট্রাকচারটা সেটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে, সেটা আমি ডিসকাস করছি। তো জাভা তোমরা জানো যে একটা ট্রু অবজেক্ট নিয়ে প্রোগ্রামিং। ট্রু কেন? কারণ এভরিথিং উইথ জাভা ইজ বেসড অন ক্লাস দেয়ার করেসপন্ডিং অবজেক্টস। তো সি প্লাস প্লাস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ট্রু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নয়, কারণ কি সি প্লাস প্লাসের সব কিছুই ক্লাসের মধ্যে থাকে না, বা জাভাতে ক্লাসের মধ্যে থাকে। এবং জাভা জানো তোমরা, জাভা হচ্ছে কম্পাইলড অ্যান্ড ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। এবং তোমরা জানো যে জাভা ইজ এ কম্পাইল অ্যান্ড ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। কম্পাইলড হয় এবং তারপরে বাইট কোড জেনারেটেড হয়, সেই বাইট কোডটা জাভা ভার্চুয়াল মেশিনের থ্রু দিয়ে মেশিন কোডে কনভার্টেড হয়, যেটা এক্সিকিউট করে। তো জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, কারণ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট এই কারণে বলা হয় কারণ কি যে কোনো প্ল্যাটফর্মে সেটা বিভিন্ন অপারেটিং সিস্টেম এনভায়রনমেন্ট হতে পারে, বিভিন্ন সিস্টেমে এটা ইজিলি রান করতে পারে এবং পোর্টেবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এটা যেহেতু জাভা ভার্চুয়াল মেশিন আছে, সেটা যেটা বাইট কোড তৈরি করে সেটা মেশিন ইন্ডিপেন্ডেন্ট কোড। সেই মেশিন ইন্ডিপেন্ডেন্ট কোড করার জন্য সেই কোডটা যে কোনো প্ল্যাটফর্মে রান করতে হবে, যে কোনো অপারেটিং সিস্টেমে রান করতে হবে। যেরকম ধরো সিতে যদি রান করো, যে অবজেক্ট কোডটা তৈরি হবে সেটা মেশিনের উপর ডিপেন্ড, কারণ কম্পাইল হয়ে মেশিন কোড হবে, সেটা মেশিনের উপর ডিপেন্ড। বাট জাভাতে কি হয়, কম্পাইল হয়ে বাইট কোডটাই জেনারেটেড হয়, যেটা জাভা ভার্চুয়াল মেশিন পরে ওই এনভায়রনমেন্টে ওটাকে এক্সিকিউট করে। তো তোমার সিস্টেমের মধ্যে ইন্ডিপেন্ডেন্সি ব্যাপারটা এসে যাচ্ছে, এই জন্য যে কোনো ওয়েব বেস বা যে কোনো ইন্টারনেট বেসে জাভা বেস এনেবল সিস্টেমটা বেশি পপুলার। কারণ যখন আমরা ইন্টারনেট ইউজ করি, বিভিন্ন ডিভাইস অ্যাক্সেস করি, বিভিন্ন রকমের ডিভাইস অ্যাক্সেস করি, সেখানে প্রোগ্রামসগুলো কিছু চেঞ্জ না করি সেই প্ল্যাটফর্মে এক্সিকিউট করে যাবে। তো জাভার মেইন যে থটটা আছে সেটা হচ্ছে ক্লাস অ্যান্ড অবজেক্টের উপর বেস করে। তো ক্লাস অ্যান্ড অবজেক্টটাকে আমরা প্রথমে আসছি। তো তোমাদের ক্লাস অ্যান্ড অবজেক্ট সম্বন্ধে বেসিক একটা আইডিয়া দিই যে তোমরা ক্লাস আর অবজেক্ট বলতে কি বুঝবে। দেখো, রিয়েল লাইফে যে কোনো জিনিস আমরা যখন দেখি তার করসপন্ডিং একটা ক্লাস থাকবে, কারণ আমরা রিয়েল লাইফে যে জিনিসগুলো দেখছি সেগুলো সব একটা অবজেক্টস। তুমি যদি দেখো বাজারে যে ম্যাঙ্গো, অ্যাপেল, অরেঞ্জ, এরা ফ্রুটস, তাদের একটা ক্লাস আছে। কারণ এরা হচ্ছে যে ম্যাঙ্গো, অ্যাপেল, অরেঞ্জ আমরা দেখছি, তারা আমাদের এক একটা অবজেক্ট, সেটা বিলং টু ফ্রুটস ক্লাসটার মধ্যে। ফ্রুট ক্লাসটা আছে বলেই এই অবজেক্টসগুলো এক্সিস্ট করছে। সিমিলারলি তোমরা যদি দেখো যে আমি বিভিন্ন ধরনের পার্সন, রাম, শ্যাম, যদু, মধু, সো মেনি পার্সনস যারা আছে, তারা কাদের মধ্যে বিলং করে? হিউম্যানের মধ্যে বিলং করে। হিউম্যান একটা ক্লাস, যে ক্লাসটা স্ট্রাকচার বানাচ্ছে তার মধ্যে এই পার্সনসগুলো একটা অবজেক্টসকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমাকে যে কোনো সময় যখনই আমি থট করবো যে রিয়েল লাইফে যা জিনিস দেখছি, ধরো আমি মোবাইল, ল্যাপটপ, গ্যাজেট যা দেখছি, সবই ইলেকট্রনিক্স বলে একটা ডিভাইসেস আছে, ইলেকট্রনিক্স ক্লাস যদি ভাবো সেখানের মধ্যে বিলং করছে। এবার সেগুলো যদি আলাদা আলাদা সেগ্রিগেট করো, বিভিন্ন ধরনের মিউজিক সিস্টেমের জন্য আলাদা, ক্যালকুলেশনের জন্য আলাদা, এডিটিংয়ের জন্য আলাদা, সো এগুলো আলাদাভাবে তুমি আবার ক্লাস বানাতে পারো। তো ক্লাস হচ্ছে একটা লজিক্যাল স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা যখন আমি বানাবো তার মধ্যে কি থাকবে, তার মধ্যে আমি কি কি ভেরিয়েবল ইউজ করতে পারি, ইনস্ট্যান্স কি ইউজ করতে পারি, তার মেথডস কি ইউজ করতে পারি, সেগুলোকে ভাবতে হবে। মানে কিন্তু আমার ডেটা আর তার করসপন্ডিং অ্যাকশনসগুলো নিয়ে ভাবতে হবে। বিহেভিয়ার, স্টেট অ্যান্ড বিহেভিয়ার, এই দুটো মেইন জিনিস তোমাকে ভাবতে হবে। স্টেট হচ্ছে যেগুলোকে আমরা ইনিশিয়ালি ডেটা যেগুলো নিয়ে কাজ করবো, আর যেগুলো বিহেভিয়ার মানে যেগুলো ডেটাগুলো ম্যানিপুলেট করবো, এক্সিকিউট করবে, যা হোয়াট এভার করায়। তো স্টেট অ্যান্ড বিহেভিয়ার এইগুলো নিয়ে ভাবতে পারে। অবজেক্ট হচ্ছে রিয়েলিটি, মানে যেটা আমি অ্যাক্সেস করবো। আমি তো গিয়ে ফ্রুট বলে কিছু দেখতে পারি, ম্যাঙ্গোটা নেবো, অ্যাপেল নেবো, অরেঞ্জ নেবো। তো এইগুলো হচ্ছে আমার কাছে অবজেক্টস, যেগুলো আমি অ্যাকোয়ার করছি ফিজিক্যালি। তো ফিজিক্যালি আমি যে জিনিসগুলো অ্যাক্সেস করছি, যেটা ফিজিক্যালি পাচ্ছি, সেটা আমার জন্য, ইউজারের জন্য, সেটা হচ্ছে অবজেক্ট। তো আমি যদি দেখো, ধরো চেয়ার, টেবিল, এগুলো যেগুলো আছে সেগুলোকে আলাদা করতে পারো, ফার্নিচার বলে একটা ক্লাসকে বানাতে পারো। সেরকম বিভিন্ন জিনিস যা যা পৃথিবীতে দেখো, যেমন কলেজের ক্লাসে যে স্টুডেন্টরা আছে, সবাইকে স্টুডেন্ট ক্লাসে বিলং করবে, নাম বিভিন্ন পার্সন আছে, বিভিন্ন নাম দিয়ে আছে স্টুডেন্ট, তারা সবাই অবজেক্ট, কিন্তু সেই ক্লাসটা হচ্ছে স্টুডেন্ট। তো এরকমই যেমন প্রোগ্রাম যদি একটা ক্লাস বানানো, তার মধ্যে পাইথন, সি, সি প্লাস প্লাস, জাভা, এগুলো তো আর প্রোগ্রামিং এর একটা অবজেক্টস। আমরা ইউজ করছি কি, এটাকে প্রোগ্রাম বলে একটা লজিক্যাল স্ট্রাকচার। এরকম হয়
এই সিনট্যাক্স ফলো করে বিভিন্ন প্রোগ্রামিং বিভিন্ন রকম, তারা তার প্রপার্টিজ বিহেভিয়ার গুলো আলাদা হয়েছে, পাইথন আলাদা বিহেভিয়ার, সি এর আলাদা, C++, জাভা, পাইথন, হোয়াট এভার যা যে ল্যাঙ্গুয়েজ আছে, ওয়েব বেসড টেকনোলজি গুলো যা যা সব আলাদা আলাদা বিহেভিয়ার ফলো করে। তো আমাকে ডেফিনেটলি আগে ভাবতে হবে স্টেট কি হবে, বিহেভিয়ার কি হবে, ক্লাসটা কি বানাবো, তারপর সেটা রান করাবো। রান করানো মানে তোমার কিন্তু প্রোগ্রাম যখন কোনো জিনিস রান করাবে সেটা মেমোরিতে আসবে, মেমোরিতে আসার পর সিপিইউ সেটা এক্সিকিউট করাবে, আমরা আউটপুট পাবো। তার মানে আমরা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যদি আমি যা কিছু পাই তা সেটা হচ্ছে অবজেক্টের থ্রু দিয়ে পাবো। অবজেক্টটা স্ট্রাকচারটা বানানো থাকবে, লজিক্যাল স্ট্রাকচারটা সেইখান থেকে অ্যাক্সেস করবে, অ্যাকোয়ার করবে। তাহলে আমাদেরকে থটটা কি করতে হবে, আমাদেরকে বটম আপ অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচ করতে হবে, সেই অ্যাপ্রোচ ফলো করে আমাকে অ্যাক্সেস করতে হবে। তাহলে আমি বানাবার সময় টপ ডাউন বানাচ্ছি, তারপর ক্লাস বানালাম, তারপরে গিয়ে তার করসপন্ডিং মেমোরি দিয়ে অবজেক্ট বানালাম, কিন্তু ইউজ করার সময় অবজেক্ট ইউজ করবো, তারপর করসপন্ডিং ক্লাসের অ্যাক্সেস করতে পারবো, আমরা ক্লাসের যে মেথডসগুলো আছে সেগুলো কল করতে পারবো। তো এই বেসিক থটটা তোমরা বোঝো যে অবজেক্ট হচ্ছে লজিক্যাল স্ট্রাকচার, যেটা এটা র্যাপ করে মোড়কের মধ্যে থাকবে, যেটা সিকিউর থাকবে, যেটা স্টেট আর বিহেভিয়ারকে রিপ্রেজেন্ট করবে। আর হচ্ছে যে ক্লাস হচ্ছে, তো একটা জিনিস ক্লিয়ারলি বুঝে নাও, ক্লাস হচ্ছে লজিক্যাল স্ট্রাকচার, যেটা একটা মানে তোমার স্ট্রাকচারের মধ্যে থাকবে, যেটা এনক্যাপসুলেটেড অ্যাবস্ট্রাক্টেড ফরম্যাটে থাকবে, ইউজার সেটাকে অ্যাক্সেস করতে পারবে না, ডাইরেক্টলি অবজেক্টের মেথডের থ্রু দিয়ে অ্যাক্সেস করবে। তো অবজেক্ট হচ্ছে রিয়েলিটি, অবজেক্ট হচ্ছে যেটা তুমি বলতে পারো ভেরিয়েবল অফ দ্য ক্লাস। যদি ক্লাসকে বলা হয় ব্লু প্রিন্ট, তাহলে অবজেক্ট হচ্ছে তার ভেরিয়েবল অফ দ্য ক্লাস। যখন তুমি একটা ক্লাস তৈরি করো, ইউ ক্যান ক্রিয়েট এনি অবজেক্টস, মানে তুমি এমন নয় যে একটা ক্লাস তৈরি করলাম মানে একটাই অবজেক্ট তৈরি করতে পারবো, ইউ ক্যান ক্রিয়েট মেনি অবজেক্টস, সেই অবজেক্টসগুলো বিভিন্ন ডেটা দিয়ে তোমরা ভরে নিতে পারো। তো আমি একটা সিম্পল প্রোগ্রামিং কনসেপ্ট আসছি, যেখান থেকে তোমরা একটা বেসিক আইডিয়া হয়ে যাবে তোমরা যে জাভা প্রোগ্রামিংয়ে ক্লাস অবজেক্ট কিভাবে ব্যবহার করবে। এবং এই প্রোগ্রামটা তোমরা যদি ভালো করে একবার রান করিয়ে নাও, বুঝে নাও ভালো করে, ডেফিনেটলি কামিং যত প্রোগ্রামিং আছে তোমাদের জন্য ক্লাস অ্যান্ড অবজেক্ট দিয়ে সব কটা তোমরা করতে পারো। আমি সেই ট্রিকটা ফলো করে প্রত্যেকটা স্টেপ তোমার বোঝাচ্ছি, যাতে তোমরা ক্লিয়ারলি জিনিসটাকে অ্যাক্সেস করতে পারো। তো প্রথমেই আমি যেরকম হেডার ফাইল আমরা সিতে নিই, hasm.stdio.h, আমরা conio.h, সেরকম জাভাতেও আমরা প্যাকেজকে ইম্পোর্ট করতে পারি স্পেসিফিক পারপাসে। অনেক সময় আইডি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট নির্মাণ করার জন্য প্যাকেজ অলরেডি চলে আসে, বাট আমি যখন একটা প্রোগ্রাম শিখবো, সে প্যাকেজগুলো নিয়েই শিখবো, সেটাই চলে আসুক বা যাই আসুক, আমি সেগুলো প্রত্যেকটা স্টেপ ভেবে যাবো। তো প্রথমেই জাভা করার সময় আমি ইম্পোর্ট করব। ইম্পোর্ট হচ্ছে একটা কিওয়ার্ড, যেটা একটা প্যাকেজকে নিয়ে আসবে। তো ইম্পোর্ট java.io.star, এটা হচ্ছে আইও মিন ইনপুট আউটপুট করার জন্য যে যে রিকোয়ারমেন্ট ক্লাসগুলো আছে সেগুলো এখানে চলে আসবে, তাহলে java.io.star। এরপর এর আমি একটা স্পেশাল একটা ইউটিলিটি করার জন্য আমি একটা ইউটিলিটি প্যাকেজের মধ্যে নিচ্ছি java.util.scanner, স্ক্যানার ক্লাসটাকে আমি নিচ্ছি। তোমরা হচ্ছে ডট স্টার আর স্ক্যানার মধ্যে তো আমি শুধু স্ক্যানার ক্লাস ইউটিল প্যাকেজের মধ্যে, সাব প্যাকেজের মধ্যে স্ক্যানারটা ক্লাসটাকে নিয়ে আমি ইন্টারেস্ট, তাই স্ক্যানারটাকে লিখলাম, স্ক্যানার এসটা বড়, আর ওটা ডট স্টার দিলাম, মানে কি আমি সব চাইছি, আইওর মধ্যে সব কিছু ইনক্লুড করতে চাইছি, মানে আমার প্রোগ্রামের মধ্যে এই প্যাকেজগুলো এসে যাবে, আমি অ্যাক্সেস করতে পারবো তাদেরকে। তো এবার আমি ক্লাসটা নেব। ক্লাসটা আমি যে কোনো নাম দিয়ে দিতে পারি। সাপোজ আমি অ্যাডিশন করতে চাইছি, আমার একটা সিম্পল প্রোগ্রাম নিয়ে আসছি, সেখানে অ্যাডিশন অফ 2 নাম্বার হবে। তো আমি ক্লাসটার নাম আমি নিজের ইউজার ডিফাইন দিতে পারি, ক্লাস কিওয়ার্ড, কিন্তু নামটা আমার চয়েসের মতো থাকছে, তাই আমি ক্লাসের নাম দিলাম সাপোজ অ্যাডিশন। মনে রাখবে ক্লাসগুলোর প্রথম যে লেটারটা সেটা ক্যাপিটাল দেওয়ার চেষ্টা করবে, তাদের আমাদের পরে গিয়ে সুবিধা হবে, যে ক্লাস টাইপের অন্যগুলো ভেরিয়েবলস টাইপের। তো এখানে অ্যাডিশন দিলাম, তারপর এটা ক্লাসের ব্লকটা স্টার্ট হলো, এটা হচ্ছে ব্লক স্ট্রাকচারে ফলো করে এই ব্লকের মধ্যে আমাকে লিখতে হবে। তার মানে একটা এনক্যাপসুলেটেড এরিয়া তৈরি হলো, যার মধ্যে আমি ইনস্ট্রাকশনসগুলো লিখবো, স্টেট আর বিহেভিয়ারগুলো রিপ্রেজেন্ট করবো। সেই ব্লকটা দিয়ে এখান থেকে ক্লাসটা, মানে ক্লাসের যে অ্যাডিশন যে ক্লাসটা আছে সেটার এরিয়াটা স্টার্ট হলো। এর মধ্যে আমাকে আমার ক্লাসের স্ট্রাকচারটা বানাতে হবে, লজিক্যাল স্ট্রাকচারে, যাতে পরে গিয়ে আমি আবার ফিজিক্যালি অ্যাক্সেস করবো মেনের থ্রু দিয়ে, কারণ মেইন হচ্ছে সেই এরিয়াটা যেটা আমরা ইউজার হিসেবে অ্যাক্সেস করি। বাট এখানে আমি প্রথমে স্ট্রাকচারটা বানাচ্ছি, তো চাইছি 2টো নাম্বারকে অ্যাড করাবো। তাহলে আমি আগে ডেটাগুলো নেবো, সাপোজ আমি ইন্টিজার নাম্বার নিচ্ছি, এখানে ইন্ট এ বি সি ভেরিয়েবল নিলাম, এবং সিতে যেরকম ভেরিয়েবল আগে ডিক্লেয়ার করতে হয় সেরকম এখানেও সেমভাবে ডিক্লেয়ার করতে হয়। হ্যাঁ, একটা সুবিধা আছে কি, যত কোনো ভেরিয়েবলকে আমি পরে গিয়ে আবার ইউজ করতে পারি, যে কোনো মোমেন্টের ইউজ করতে চাই, তখন আমি সেটা তার আগে ইউজ করার আগে ডিক্লেয়ার করতে পারি। সিতে যেমন একটা পার্টিকুলার এরিয়ার মধ্যেই সব লিখতে হয়, এখানেও জাভাতে কিন্তু আমি ধরো এবিকে ডিক্লেয়ার করলাম, সিটা এখন ডিক্লেয়ার করলাম না, পরে গিয়ে সিটা কোথাও ইউজ হবে তখন আমি ডিক্লেয়ার করলাম, তখন করতে পারবো।
তো এটা একটা ফেসিলিটি জাভাতে যেটা পাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পাবে। তো আমি এখানে তিনটে একসাথে ডিক্লেয়ার করছি, আর সেমিকোলনটা দেবে, সেমিকোলনটা হচ্ছে একটা এন্ড অফ দ্য স্টেটমেন্টকে রিপ্রেজেন্ট করছে। তো এখানে আমি তিনটে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপর আমি এখানে কিছু মেথড ডিক্লেয়ার করছি। সাপোজ একটা মেথড নিলাম ভয়েড ইনপুট। তো ইনপুট বলে যে মেথডটা নিলাম, যে মেথডটা আমি ইউজার ডিফাইন, মানে ভয়েডটা যে ডেফিনেটলি তোমরা সবাই জানো ভয়েড মানে রিটার্ন নাথিং, যে কোনো ভ্যালু রিটার্ন করবেন। কাকে রিটার্ন করবে না, আমি যদি কাউকে কল করি সে আমাকে কোনো ভ্যালু দেবে না, সে শুধু তার ভিতরে স্ট্রাকচারের মধ্যে ঢুকিয়ে দেবে, তাকে রান করিয়ে দেবে, তারপর বেরিয়ে চলে আসবে। আমাকে কোনো ভ্যালু সে অ্যাকুমুলেট করে রিটার্ন করবে না। তো ভয়েড মানে রিটার্ন নাথিং। কলিং ফাংশন মানে যে কল করবে সে কলিং ফাংশনকে যে কলড হবে সে কোনো ভ্যালু দেবে না, আমি কোনো ভ্যালু দেবো না। তো এখানে আমি ইনপুট বলে একটা মেথড নিলাম, যেটা আমি ফাংশনে সিম্বল। ইনপুট নামটা আমি নিজে যা খুশি দিতে পারি, ইনপুটই নিতে হবে এরকম কোনো ব্যাপার নয়, আমি যা খুশি দিতে পারি। আমি এটার নামটা ইউজার ডিফাইন নাম। তো এটার মধ্যে আমি ব্লকটা স্টার্ট করলাম। তাহলে ব্লকের মধ্যে ব্লক মানে কি, ক্লাসের একটা ব্লক, এবারে মেথডের একটা নিজস্ব একটা ব্লক তৈরি হলো, সেটার মধ্যে ইনপুটের নিজস্ব ইনস্ট্রাকশন লিখবো। তারপর সেখানে আমি একটা দুটো নাম্বার নিতে চাইছি। তাহলে আমি আগে স্ক্যানার যে ক্লাসটা বানানো আছে জাভাতে, অনেক একদম প্যাকেজেস অ্যান্ড তার সাথে সাথে রেডিমেড ক্লাসেস অ্যাভেলেবেল আছে। আমরা সেই ক্লাসগুলোকে যদি জানি যে এটা ক্লাসটা এরকম কাজ করে, সেই ক্লাসটাকে ইম্পোর্ট করে তাকে আমি ইউজ করতে, তার জন্য আমাকে আলাদা করে বানাতে লাগবে না। তো স্ক্যানার যে ক্লাসটা আছে সেখান থেকে একটা অবজেক্ট তৈরি করলাম, সাপোজ এস। এই অবজেক্টটা যেটা দেখো ক্লাসের থেকে তৈরি হয়, ক্লাস হচ্ছে লজিক্যাল স্ট্রাকচার বানানো আছে, সেটা থেকে ভেরিয়েবল এস সেটা তৈরি করবে। এস এর নামটা যা খুশি দিতে পারে, S1 S2 S3 হোয়াটএভার নাম দিই। তো সেটা হচ্ছে ভেরিয়েবল থেকে তৈরি হলো ক্লাসের, এটা হচ্ছে অবজেক্ট। ক্লাস হচ্ছে স্ট্রাকচারটা, এটা অলরেডি বানানো আছে, সেটা হচ্ছে প্রিলোডেড বানানো আছে, প্যাকেজে ইউজার ডিফাইন নয়। এটা ইউজার ডিফাইন আমি নিজে বানাচ্ছি, এটা অলরেডি বানানো আছে ইনবিল্ট, এটা অবজেক্ট। এবার তৈরি করার নিয়ম হচ্ছে নিউ দিয়ে তৈরি করতে, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন ইউজ করা হয়। কারণ কি, জাভাতে এখানে একটা গার্বেজ কালেক্টর আছে, যখন কোনো জিনিস তৈরি হয় সেটা ইউজ হয়, পরে যখন সেটা ডিলিট হয়ে যায় অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়। তো নিউ ডাইনামিক মেমোরি অ্যালোকেশন জন্য ইউজ করা হয়। নিউ মানে এই মুভমেন্টে অবজেক্টটা মেমোরিতে ইনিশিয়ালাইজ হলো, আগে থেকে স্ট্যাটিক পুরো জায়গা দখল করে থাকবে না, যখন দরকার তখনই সেটা রিকোয়ারমেন্ট মেমোরিতে অ্যালোকেট হবে। নিউ দিয়ে মেমোরি অ্যালোকেশন হবে, এবং সেটা সিনট্যাক্স হচ্ছে আরেকবার তোমাকে ক্লাসের নামটা দিতে হবে, ক্লাসের নাম দুবার দিতে হবে। তাহলে এটা নর্মালি অবজেক্ট তৈরি করার সিনট্যাক্স, এটাকে তোমাকে মনে রাখতে হবে যে যখনই অবজেক্ট তৈরি করবো একবার প্রথমে নিয়ে তারপর অবজেক্ট ইকুয়াল টু নিউ দিয়ে আরেকবার ক্লাসের নাম দিয়ে ব্র্যাকেট দেবো। ব্র্যাকেটের মধ্যে যদি কোনো প্যারামিটার পাঠাই তাহলে জানবে ওটা কনস্ট্রাক্টর পাস হবে, যদি না পাঠায় তাহলে জানবে ওটা কিছু পাস হচ্ছে না। তো কনস্ট্রাক্টরের টপিকটা আমি পরে ডিসকাস করবো। তো এখানে স্ক্যানার নিলাম, এখানে আমি সিস্টেম ডট ইনকে পাঠালাম, তার মানে আমি চাইছি সিস্টেমের ইনপুটটাকে ওই স্ক্যানার অবজেক্টটাকে ধরে থাকবে। তো স্ক্যানার অবজেক্টটা ওকে ধরে থাকবে, তার মানে ওই সিস্টেম ডট ইন বলতে আমরা ডেফিনেটলি কিবোর্ডকে বোঝাই বাই ডিফল্ট সিস্টেমের ইনপুট। তো সেইখানটাকে এই স্ক্যানার অবজেক্টটাকে ধরে থাকবে, স্ক্যানার অবজেক্টটা ধরে থাকবে। তাহলে আমি এস বলে যে অবজেক্টটা তৈরি হলো, সেই অবজেক্টটা কিবোর্ডটাকে প্রথমে তো পয়েন্ট আউট করেছে, আমি চাইছি কিবোর্ড থেকে ভ্যালু নেব। তো জাভাতে এভরিথিং যেটা করাবো ক্লাসের অবজেক্টের থ্রু দিয়ে, তার জন্য মেশিন ইন্ডিপেন্ডেন্ট কনসেপ্টটা এসে গেছে। তো সিস্টেমে ইনপুটে যদি কিবোর্ড না থাকে অন্য কিছু থাকে সেটাকে অ্যাক্সেস করবে সিস্টেমে ইনপুট বলতে। তো আমি এখানে কিবোর্ডকে বাই ডিফল্ট যেহেতু অ্যাক্সেস করে কিবোর্ডই ভাবছি ভ্যালু নিতে পারি। তাহলে আমি এখানে মেসেজটা দেওয়ার জন্য এখানে কিবোর্ড থেকে যেটা টাইপ করবো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট অর প্রিন্ট এলএন, দুটো ইউজ। এলএন মানে হচ্ছে নিউ লাইন, আর প্রিন্ট মানে প্রিন্ট নর্মাল প্রিন্ট লাইন হবে। তো প্রিন্ট এলএন ইউজ করবো, সিস্টেমের আউট বলতে মনিটরকে বোঝায়, এবং সেখানে মেসেজ দেবো এন্টার 2 নাম্বার। তো আমাদের এইভাবে আমরা যখন কোনো মেসেজকে প্রিন্ট করাবো সেটা আমাদেরকে এইভাবে লিখতে হবে। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা থাকে, যেমন সিতে প্রিন্টে, পাইথনে প্রিন্ট, আর এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। তো তোমাকে এটা মনে রাখতে হবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টের থ্রু দিয়ে আমরা প্রিন্ট করাবো, সেটা মনিটরে মেসেজটা চলে যাবে। তো এখানে এন্টার 2 নাম্বার নিলাম, এবার দুটো নাম্বার নেবো কি করে? তো নেওয়ার জন্য স্ক্যানার তৈরি করে রেখেছি। তাহলে এ ইকুয়াল টু স্ক্যানার যে অবজেক্টটা সেটা কিবোর্ডকে ধরে অ্যাক্সেস করছে, তাহলে এস ডট, তার মানে এস হচ্ছে অবজেক্টটা যেটা রান করার পর কিবোর্ডে পারমিশন আছে অ্যাক্সেস করা, এবং কিবোর্ড থেকে যে ভ্যালুটা নেবে সেটা কি ধরনের ভ্যালু নেবে তার জন্য মেথড বলতে হবে। সেই মেথডগুলো স্ক্যানারের মধ্যে অলরেডি বানানো আছে, তার মধ্যে জেনে রাখো যে ইন্টিজারের জন্য নেক্সট ইন্ট, আইটা বড় এখানে। আর তুমি যদি ফ্লোট নাও তাহলে নেক্সট এফটা বড় ফ্লোট, যদি ক্যারেক্টার নাও তাহলে নেক্সট ক্যার। এগুলো মনে রেখে দেবে। যদি আমি স্ক্যানার অবজেক্ট করি নেক্সট ইন্টিজারের জন্য ইন্টিজার ভ্যালু নিতে পারবে, যদি ফ্লোট নাও তাহলে ফ্লোটের ভ্যালুর জন্য ফ্লোট স্ক্যান করতে পারবে, ক্যারেক্টারের জন্য নেক্সট ক্যার, সিটা বড়, এইভাবে নিতে পারে, লং এর জন্য লং, এইভাবে মেথডগুলো ইনবিল্ট বানানো আছে, সেগুলো তোমার মনে রাখবে। তো সেই অনুযায়ী ডেটাগুলো যেহেতু এখানে ইন্টিজার আছে, আমি ইন্টিজার ভ্যালু নেওয়ার জন্য নেক্সট ইন্ট লিখেছি। এবার কি করবে, এবার যেহেতু ইন্টিজার ভ্যালু একটা নেওয়া হচ্ছে, আমি একটা নিলে তো হবে না, দুটো চাইছি আমি।
তাহলে বি ইকুয়াল টু এস ডট নেক্সট ইন্ট আরেকটা ভ্যালু নিলাম, তাহলে দুটো ভ্যালু আমার কাছে এসে গেল। কোথায় এসে গেল না, কিবোর্ড থেকে স্ক্যানার যে দেখো স্টেপ বাই স্টেপ বোঝো, যেটা কিবোর্ড ছিল সেই কিবোর্ডের মধ্যে থেকে আমি কি করেছি একটা স্ক্যানার তৈরি করেছি। তাহলে স্ক্যানার বলে যে অবজেক্টটা এস তৈরি হয়েছে সেটা কিবোর্ডটাকে অ্যাক্সেস করছে, কিবোর্ডটাকে পাস করাচ্ছে এবং সেই কিবোর্ড থেকে যে ডেটাগুলো নিতে চাইছে আমি টাইপ করছি ধরি, সেই টাইপের ভ্যালুটা নেক্সট ইন্টের থ্রু দিয়ে আমার স্ক্যান হয়ে আমার মেমোরির মধ্যে যে জায়গাগুলো দেওয়া আছে, এ বলে জায়গা দেওয়া আছে, বি বলে জায়গা দেওয়া আছে, সেখানে গিয়ে ধরো 20 আর 30 চলে গেল। নেক্সট ইন্ট দুবার ইউজ হলো, একবার এস ডট নেক্সট ইন্ট আরেকবার এস ডট নেক্সট ইন্ট, মানে দুটো ইন্টিজার ভ্যালু আমার র্যামের মধ্যে চলে গেল। আমরা জানি র্যাম হচ্ছে সেই এরিয়াটা যেখান থেকে আমি ক্যালকুলেট করবো, আদারওয়াইজ পসিবল না। তো এই ভ্যালুসগুলো আমি এখানে চলে আসি, তাহলে আমার দুটো ভ্যালু আমি পেয়ে গেলাম। এই মেথডটার কাজ হবে, দেখো মেথড মানে কি, আমি একটা কিছু অবজেক্ট ইউজ করবো, প্রত্যেকটা অবজেক্টের নিজস্ব নিজস্ব প্রপার্টি আছে, এটা দিয়ে ওটা করা যায়, ওটা দিয়ে ওটা করা যায়। যেমন ব্যাংকে যখন টাকা তুলতে যাবে তখন উইথড্রল অপশন আছে, ডিপোজিট অপশন আছে, তো এগুলো আলাদা আলাদা মেথড, তো এইগুলো আলাদা আলাদা ফাংশনস বলি যেটা সি প্রোগ্রামিং, সেটা এখানে মেথড বলছি। তো সেই মেথডগুলো আলাদা আলাদা পারপাস সলভ করবে। সেই যখন আমি সেই মেথডে যখন উইথড্রল করছি, উইথড্রলের মধ্যে কাজ করবে, ডিপোজিটের সময় ডিপোজিট, ব্যালেন্স চেকের সময় ব্যালেন্স চেক, সময় পিন চেঞ্জের সময় পিন চেঞ্জ, তো বিভিন্ন মেথড বিভিন্ন পারপাসে বানানো যেত। এইটা আমার শুধু নেওয়ার পারপাসে আমি বানালাম। তো তোমাকে ভাবতে হবে যে আমি ছোট ছোট মডিউলগুলো ডিজাইন করবো, তখন তোমাকে কিভাবে কি কাজ কোথায় রাখবে সেটাকে ভেবে রাখবে। তুমি এক জায়গায় আমি ইনপুট নেওয়ার কথা ভাববো, আর এক জায়গায় ক্যালকুলেশন কথা ভাববো। এবার তোমরা যদি বলো এক জায়গার মধ্যে সব করে, হ্যাঁ করতেই পারো ডেফিনেটলি, কিন্তু ছোট ছোট পার্টে ভেঙে নিলে পরে গিয়ে যখন কোনো একটা মডিউলে কোনো একটা মেথডের মধ্যে প্রবলেম হবে, তখন সেই প্রবলেমটা ইজিলি তোমরা ট্রাভেল শুট করতে পারবে। তাই ছোট ছোট মেথডে ভেঙে নেওয়া হয়, তাহলে এরর্সগুলোকে পরে ফাইন্ড করতে সুবিধা হবে। তো আমি এখান থেকে এবার আমি ক্যালকুলেশন পার্টে আসছি, যেটা আমি এডিশন করতে চাইছি, তাহলে নাম দিলাম ক্যালকুলেশন। কোনো নাম দিতে পারো, তো ভয়েড এগেন দিলাম, ভয়েড দিলাম মানে আমি রিটার্ন করাতে চাইছি না, আর তার জন্য ভয়েড দিয়েছি। তো ভয়েড ক্যালকুলেশন এবং কেন ভ্যালু পাঠাচ্ছি না, মানে প্যারামিটার দিচ্ছি না, তার মানে এটা নো রিটার্ন ভ্যালু নো প্যারামিটার্স যে মেথডটা ফলো করছে। তো এখানেও সেম ব্লকটা স্ট্রাকচার হচ্ছে, ব্লকটা স্টার্ট হচ্ছে। এবার এখানে আমি এ বি অলরেডি ওখানে চলে এসছে ক্লাসের মধ্যে, এ বিকে পেয়ে যাবো, তাহলে এ বি থেকে এবার যোগ করে দেবো। তাহলে এ বিকে যোগ করে আমি এখানে ডেফিনেটলি সিটাতেই করতে পারি। এবার ধরো এখানে ইন সিটা লিখলে না, এখানে ইন সি লিখলে সেটা করতে পারো। তো জাভাতে এই ফেসিলিটিসগুলো আছে, যখন ব্যবহার করবে সেই মুভমেন্টে ডিক্লেয়ার করতে পারবে। তো এটা আমি নিলাম এখানে, তো এখানে প্রিন্ট করাবো। তো প্রিন্ট করার জন্য এগেইন আমি সিস্টেম ডট এসটা বড় ডেফিনেটলি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন, এবং আমি যেহেতু মেসেজটাকে লিখে নেবো রেজাল্ট অফ অ্যাডিশন, যেটা করবো রেজাল্ট অফ অ্যাডিশন। তো ফার্স্ট অফ অল আমি রেজাল্টটা কি হতে চলেছে সেটা লিখবো, তারপর প্লাস সাইন দেবো। প্লাস মিন হচ্ছে কনকেট করবে, মানে দুটো আগে কনস্ট্যান্ট এলো, তারপর ভেরিয়েবলটা বাইরে থেকে বেরিয়ে আসবে, মানে কোথা থেকে বেরিয়ে আসবে, বাইরে বেরিয়ে আসবে, অ্যাকচুয়ালি সেটা র্যাম থেকে বেরিয়ে আসবে। র্যামে তো ক্যালকুলেট হয়ে গেছে এখানে 20 তারপর যোগ হয়ে এখানে তো সি এর মধ্যে 50 স্টোর হয়ে গেছে, যেটা কিবোর্ড নিয়ে গেছিল সেটাকে তো ওখানে ক্যালকুলেট করলো, প্লাস অপারেটরের থ্রু দিয়ে ক্যালকুলেটেড হলো, সিপিইউ ক্যালকুলেট করে সিতে রেখে দিয়েছে। সেই সিটা এবার আমি মনিটর দেখাবো যে দেখো এই সিটা আমি পেয়েছি, তো সিটা প্লাস সি করে দেবো। তো প্লাস কথাটার মানে হচ্ছে কনকেট করা, ভেরিয়েবল র্যাম থেকে যেটা আসছে আর কনস্ট্যান্ট যেটা আসছে সেটা গিয়ে পরপর জুড়ে যাবে। এখানে মাল্টিপ্লাই থাকলেও এখানে প্লাস থাকবে, ওটা ভেবো না যে এখানে প্লাস করছি বলে প্লাস। প্লাসটা কনকেট করে অল টাইম, যে কোনো প্রিন্টের যখন করবো তখন মেসেজের সাথে যখন কোনো ভেরিয়েবল নেবো তখন প্লাস করবো। যদি দুটো ভেরিয়েবল থাকে ধরো এরকম লিখবো রেজাল্ট অফ অ্যাডিশন অফ প্লাস এ, এবার অ্যান্ড প্লাস বি প্লাস 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 দিয়ে দিয়ে যাবে, ভেরিয়েবল আর কনস্ট্যান্ট আমাদের ইজ প্লাস সি। দেখো এইভাবে করতে পারো, তার মানে এখানে মেসেজে তখন দেখাবে, তখন কি দেখাবে রেজাল্ট অফ অ্যাডিশন অফ 20 and 30 is 50। তো এইভাবে তোমরা প্লাস প্লাস দিয়ে দিয়ে যাবে, তাহলে কাজটা ইজিলি তোমরা আরো ইউজারকে দেখাতে পারবে যে আমি ভ্যালুগুলো নিয়েছিলাম, দেখো এটা ভ্যালু, এটা তার করসপন্ডিং রেজাল্ট এটা পেয়েছো। তো এটা আমি ক্যালকুলেটেড বন্ধ করলাম, এটা বন্ধ। তাহলে এই ক্লাসটা তৈরি হলো, ক্লাসটা হচ্ছে লজিক্যাল স্ট্রাকচারটা রেডি হয়ে গেল, এই ব্লক স্ট্রাকচারটা রেডি, এটা হচ্ছে এনক্যাপসুলেটেড হয়ে গেল। এটা বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না, কেউই অ্যাক্সেস করতে পারে যতক্ষণ অব্দি অবজেক্ট তৈরি হচ্ছে। তাহলে আমি ক্লাসটা এখন রেডি, এবার এটাকে তৈরি করবে কে, লজিক্যাল স্ট্রাকচার তো রেডি, তৈরিটা করবো কোথা থেকে, মেন থেকে। কারণ মেন হচ্ছে এমন একটা এরিয়া যেখানে ইউজার ঢুকতে পারবে, ইউজার ডাইরেক্টলি যখন প্রোগ্রামটা অ্যাক্সেস হবে জেভিএম বা মেইন পার্টে আসবে। তো আমি তার জন্য একটা ক্লাস বানাবো, তো আমি এখানে ক্লাসটা কোথায় বানাচ্ছি, এখানেই বানাচ্ছি জায়গার মধ্যে ছোট করে।
এটা শেষ হওয়ার পর তোমরা টাইপ করবে, আমি এখানে ফাঁকা জায়গার মধ্যে একটু উঁচুতে করছি, তাহলে এটার পর এখানে করবে। তো ক্লাসটার নাম দিলাম সাপোজ অ্যাডিশন টেস্ট। মনে রাখবে যে কোনো প্রোগ্রামে যখনই তুমি ক্লাসের অনেকগুলো ক্রিয়েশন করবে, অনেকগুলো ক্লাসকে ক্রিয়েট করবে, মনে রাখবে সেই প্রোগ্রামের নাম হবে যেখানে মেইন থাকবে সেই ক্লাসটা। এখানে একটা ক্লাসের নাম আছে অ্যাডিশন, এখানে একটা ক্লাসের নাম আছে অ্যাডিশন টেস্ট দিয়েছি, তো এটার মধ্যে এখন মেইন রাখবো, তাহলে ডেফিনেটলি প্রোগ্রামটার নাম হবে অ্যাডিশন টেস্ট ডট জাভা। কারণ কি, জাভাতে যখনই প্রোগ্রামটা নাম দিয়ে ক্রিয়েট করা, সেই নাম আর ক্লাসের মধ্যে যে ক্লাসের মধ্যে মেইন আছে তার নাম সেম না হলে সেই ক্লাসটা মডিউলটাকে রান করাবে না জেভিএম। তো এখানে নাম দিলাম ক্লাস এডিশন টেস্ট, এবং তার মধ্যে পাবলিক মানে যে কেউ অ্যাক্সেস করতে পারে, স্ট্যাটিক মানে যার কোনো অবজেক্ট তৈরি করবে না, স্ট্যাটিক মানে এই ক্লাসটার অবজেক্ট তৈরি হবে, কারণ ক্লাস মানেই ভাবছে অবজেক্ট তৈরি হবে, এই ক্লাসে যেরকম অবজেক্ট তৈরি, তাহলে সব ক্লাসে যদি অবজেক্ট তৈরি হতে তাহলে স্টার্টিং পয়েন্ট পাবো কোথায়, এই জন্য স্ট্যাটিক করে দেওয়া হলো, যাতে ওই ক্লাসটা যেখানে স্ট্যাটিক আছে সেই অবজেক্ট ক্রিয়েট করতে না পারে, কারণ সেও যদি অবজেক্ট তৈরি করে তাকেও তো একজনকে নিয়ে কল করাতে হবে, তো সেটা চেইন এন্ডলেস চেইন হয়ে যাবে। এই জন্য প্রোগ্রামাররা এটা স্ট্যাটিক করে দিল, ভয়েড মানে রিটার্ন নাথিং, মেন মানে মেন, এরকম আমরা নাম দিই। আর স্ট্রিং এটা র্যাপার ক্লাস, আর ইয়ারজিএস হচ্ছে আর্গুমেন্ট, কমান্ড লাইন আর্গুমেন্ট হিসাবে আমরা কাজ করছি। স্ট্রিং ইয়ারজিএস কমান্ড লাইন আর্গুমেন্ট হিসেবে কাজ করছি। তো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, তো এটা একটা খুব ইম্পর্টেন্ট টার্ম। পাবলিক মানে অ্যাক্সেসিবল টু অল, স্ট্যাটিক মানে যে ক্লাসের মধ্যে আমি বিলং করছি তার অবজেক্ট ক্রিয়েট হবে না, ভয়েড মানে রিটার্ন নাথিং, মেন হচ্ছে মেন ফাংশন অ্যান্ড তার করসপন্ডিং আর কমান্ড লাইন আর্গুমেন্ট হিসেবে। এআরজিএস হচ্ছে অ্যারে, এটা স্ট্রিং টাইপের কমান্ডসকে নিয়ে একটা আর্গুমেন্ট হিসেবে সেভ করবে অ্যারের মধ্যে, ক্যারেক্টার অ্যারে। তো এটার মধ্যে আমি স্ট্রিং হিসাবে আছে স্ট্রিং র্যাপার ক্লাস। তো এখানে আমি এটা মেইন তৈরি করলাম, তার মানে কি এই প্রোগ্রামটার নাম ডেফিনেটলি যখন তোমরা সেভ করবে আগেই যখন ক্রিয়েট করবে তখন ভেবে নেবে যে প্রোগ্রামটার নাম কি দিতে পারি ক্লাসের, সেই অনুযায়ী জাভা দিয়ে সেভ করবে। তো এটার নাম দেওয়ার সময় এডিশন টেস্ট ডট জাভা দিয়ে সেভ করবে, না হলে কিন্তু রান করাবার সময় যখন ওই নামটা দিয়ে দেখবে যে মেনের মধ্যে যে ক্লাসটা আছে, মানে ক্লাসের মধ্যে যে মেনটা আছে, ক্লাসের মধ্যে যে মেনটা আছে সেটা আলাদা নাম হয়ে গেছে, তখন রান আর হবে না। তো এটা এডিশন টেস্ট ডট জাভা দিয়ে সেভ করবে। এবার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এবার আমি অবজেক্ট তৈরি করবো। অবজেক্টটা কি করে দেবো, তাহলে ক্লাসের স্ট্রাকচার তো রেডি। ক্লাসের স্ট্রাকচারটা কি দেখাচ্ছে এখানে দেখো, এই যে ক্লাসের স্ট্রাকচারের মধ্যে তার মধ্যে এ আছে, বি আছে, সি আছে, আর আছে ভয়েড ইনপুট বলে একজন আছে, যার মধ্যে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেই ইনস্ট্রাকশন লিখছি না। ভয়েড আউটপুট দেওয়া আছে, আর তার মধ্যে ভয়েড ক্যালকুলেশন দেওয়া আছে, তার মধ্যে যে ইনস্ট্রাকশন আছে সেটা একটা র্যাপারের মধ্যে মোড়া আছে, সেইটাকে অ্যাক্সেস করতে হবে, সেটাকে তাহলে অবজেক্ট তৈরি করতে হবে। অবজেক্টটা তৈরি করবো কি করে, দেখেছে যে অবজেক্ট তৈরি করার সময় ক্লাসের নাম দিতে হবে, আগে যেরকম স্ক্যানার দিয়েছিল সেরকমই ক্লাসের নাম আছে এখানে অ্যাডিশন ক্লাসের নাম। তাহলে অ্যাডিশন যখনই লিখলে ও চাইছে সেটা মেমোরিতে ইনিশিয়ালাইজ হবে, ইনস্ট্যান্সিয়েট হবে, তাহলে এখানে অ্যাডিশন থেকে সাপোজ নাম দিলাম সাপোজ A1, তাহলে একটা অবজেক্ট তৈরি হতে চলেছে, র্যামের মধ্যে মেমোরি অ্যালোকেট হবে, নিউ দিলাম, আবার অ্যাডিশন দিলাম, অ্যাডিশন তার মধ্যে ফাংশন সিম্বল দিলাম, মানে কোনো কনস্ট্রাক্টর তৈরি করা নেই এখানে। তো এটা আমি অবজেক্ট তৈরি করলাম, যখন এই অবজেক্ট তৈরি করলাম তো এই স্ট্রাকচারটা র্যামের মধ্যে নাম হয়ে গেল A1। এইবার মানে কি ফ্রুট ছিল ম্যাঙ্গো হিসাবে আমি বাজারে পেতে পারছি, তো এখন এটা অবজেক্ট তৈরি হলো A1। এবার A1 অবজেক্টটা র্যামের মধ্যে এখন ফিজিক্যালি অ্যাভেলেবেল, আমি অ্যাক্সেস করতে পারি। অ্যাক্সেস করতে গেলে আমি জানতে হবে যে ওই অবজেক্টের ভেতরে কারা কারা ছিল, কারা কারা প্রপার্টি ছিল, কার কি কি বিহেভিয়ার ছিল। তাহলে A1 ডট আমি যদি কল করি, কাকে কল করবো, ইনপুটকে কল করবো, ডট দিয়ে মেম্বারটাকে অ্যাক্সেস করতে হবে, মানে আমি ডাইরেক্টলি A1 ডট দিলাম, তারপরে আমি ভেতরে ঢুকতে পারলাম, তার মধ্যে কাকে কল করছি, ইনপুটকে কল করছি। যখন ইনপুটকে কল করলাম তাহলে ইনপুটের ভেতরে ইনস্ট্রাকশনগুলো রান হতে শুরু করলো। এবার স্ক্যানারটা তৈরি হলো, কিবোর্ডটাকে টাচ করে থাকলো, দুটো ভ্যালু চাইলো, মনিটর থেকে দুটো ভ্যালু দিলে সেখানে র্যামে গিয়ে সেভ হলো। তো র্যামে গিয়ে ওটা ডেটাগুলো এসে গেল কিবোর্ডের থ্রু দিয়ে, যেহেতু নেক্সট ইন দুবার করেছি। এবার তোমাকে ক্যালকুলেশনের জন্য আবার কল করতে, যেরকম তুমি যেরকম মোবাইলে কোনো অ্যাপ যতক্ষণে ক্লিক করো তো সেই অ্যাপটা তো ওপেন হবে না, সেরকম যখন A1 ডট তুমি ক্যালকুলেশনকে কল করলে তখনই ক্যালকুলেশন যে মেথডটা আছে সেই মেথডটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। অ্যাক্টিভেটেড হবে মিন কি ক্যালকুলেশনের মধ্যে যাবে, এবার A1 ডট ক্যালকুলেশনের কাছে যাবে। এইভাবে একটা ক্লাসের মধ্যে যতগুলো ফিচার্স দিয়ে রাখবে তাদেরকে ডট দিয়ে কল করতে পারবে। ক্যালকুলেশনকে কল করলে কি হবে, ক্যালকুলেশন কল করার পর দেখতে পাবে যে ওর মধ্যে যে এবিতে 20-30 ছিল সেটা যোগ হয়ে যাচ্ছে এবং তুমি রেজাল্টটাও পেয়ে যাচ্ছ। তুমি এরপর কাজ কমপ্লিট হয়ে গেছে, তুমি বন্ধ করে দিতে পারো। তোমার যদি মনে হয় না আরেকবার আমি একটা অবজেক্ট তৈরি করে দেখতে চাই, আমি জানি একটা ক্লাস তৈরি করলে ইউ ক্যান ক্রিয়েট মেনি নাম্বার অফ অবজেক্টস, এখানে তুমি অবজেক্টে আউটপুট পেয়ে যাচ্ছ। তো তোমরা দেখতে পেলে যে এখানে একটা ক্লাস তৈরি করলে তার ইনপুট কল করলে আউটপুট পেয়ে গেলে ক্যালকুলেশন কল করার পর। এবার যে আমরা জানি যে একটা ক্লাস থেকে অনেকগুলো অবজেক্ট তৈরি করতে পারি, সেই জন্য আমি এখান থেকে ধরো আরেকটা অবজেক্ট তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ, তোমার পারপাস এখানে সলভ হয়ে গেলে তুমি বন্ধ করে দিতে পারো প্রোগ্রামটাকে,
কিন্তু যদি দেখতে চাও যে একটা ক্লাস অনেকগুলো অবজেক্ট তৈরি করছে, কি করে অ্যাক্সেস করবো, তো এই যে ক্লাসটা তৈরি আছে, আমি আরেকবার যদি আমি এরকম লিখি অ্যাডিশন A2 ইকুয়াল টু নিউ অ্যাডিশন, যখন আরেকবার তৈরি করি তার মানে কি আরেকটা মেমোরিতে অবজেক্ট তৈরি হবে, তার মানে কি এরকম আরেকটা বক্স তৈরি হবে যার মধ্যে একই A B স্ট্রাকচার তৈরি হবে, ইনপুট তৈরি হবে, তার করসপন্ডিং ইনস্ট্রাকশনস, ভয়েড ক্যালকুলেশন, তার করসপন্ডিং ইনস্ট্রাকশন। তো এইটা অবজেক্টটা যখনই নাম দিল, যেটা A2 নাম দিলাম, তো A2 মেমোরিতে ইনিশিয়ালাইজ হয়ে আছে, তো A2টাকে ইউজ করতে পারবে তোমরা। তো এইভাবে আমি A1 A2, এবার A2টাকে ব্যবহার করবো কি করে, সেম ভাবে A2 ডট ইনপুট আমি করলাম, তাহলে ইনপুটটা অ্যাক্টিভেটেড হবে। দেখো ওর বিহেভিয়ার, ওর কাছে ডেটাটা আছে, তার মানে কি প্রত্যেকটা অবজেক্টের নিজস্ব ডেটা এবং ম্যাথডগুলো প্রত্যেকে শেয়ার করে। তো ডেটাগুলো নিজস্ব ওর ডেটা ওর কাছে স্টোর আছে, এর কাছে যদি আমি 50-60 দিই তাহলে এটা এবি স্টোর হবে। আবার A2 ডট ক্যালকুলেশন করি তাহলে 50 আর 60 ক্যালকুলেট করে 110 পেয়ে যাবো ক্যালকুলেশন করে। এবার তোমরা বন্ধ করে দেবো, তাহলে কি A2 ডট ইনপুট A2 ডট এটা ক্যালকুলেট করতে হবে। তো এইভাবে তোমরা যখনই কোনো ক্লাস ক্রিয়েট করবে তার করসপন্ডিং মেথডগুলোকে ডট মেম্বারশিপ অপারেটর দিয়ে কল করতে পারবে। তো এখন ক্লিয়ারলি তোমরা বুঝতে পারছো যে ক্লাস আর অবজেক্ট কনসেপ্টটা কি। ক্লাস হচ্ছে একটা স্ট্রাকচার বানানো আছে, আগে বানিয়ে রাখবো, তারপর আমি মেন থেকে যেটার মধ্যে যে ক্লাসটা আছে, যেটা প্রোগ্রামের নামও অলসো অ্যাডিশন টেস্ট ডট জাভা, যখন সেভ করবে ডেফিনেটলি এটা দিয়ে রান করবে, তারপর কম্পাইল করবে। তো এখানে যে নামটা আছে সেই অনুযায়ী যখন আমরা ক্লাস মেনের মধ্যে ঢুকলাম, মানে আমরা মেইনটা কেন যখনই আমি কোনো একটা প্রোগ্রাম লিখি তখন উপর থেকে কম্পাইলার স্ক্যান করে আসে, তারপর গিয়ে মেনের পুরো কম্পাইলেশন করে আগে দেখে পুরো কোনো এরর আছে কিনা। রান তো করাচ্ছে না, এবার যখন রান হবে, যখন এরর থাকছে না, এবার যখন রান হবে তখন গিয়ে আমি মেনে ঢুকে পড়বে। JVM ফার্স্ট অফ অল মেন মডিউলে যাবে, মেন মডিউলে গিয়ে দেখবে এখানে কি আছে, অ্যাডিশন আছে, অ্যাডিশনটাকে তো স্ক্যান করা আছে ওখানে, তো ওখান থেকে এবার সেই অবজেক্টটার তৈরি হবে, মানে ক্লাস স্ট্রাকচারটা রেডি আছে, এবার তার করসপন্ডিং অবজেক্ট তৈরি হবে। এবার অবজেক্টটা যখনই র্যামের মধ্যে তৈরি হয়ে গেছে, আমি মার্কেটে অ্যাভেলেবেল পাচ্ছি, তো সেখান থেকে এবার তাদের প্রপার্টিসগুলো ইউজ করবো, তাদের প্রপার্টিসগুলো ইউজ করে তাদের ডেটাগুলোকে অ্যাক্সেস করবো, ম্যাথডসগুলো অ্যাক্সেস করবো, কল করে ব্যবহার করতে পারবো। তাহলে এইভাবে যে কোনো জাভা প্রোগ্রামিং দেখো স্ট্রাকচারটা ফলো করো, ক্লাস বানাও, তার ভেতরে প্রপার্টিসগুলো দাও, কি কি লাগবে ব্যবহার করো, এইখানে মেন বানাও, মেন থেকে ওদেরকে ইউজ করো, রিটার্ন করতে পারো, প্যারামিটার পাঠাতে পারো। তো আমি কামিং ভিডিওগুলোতে জাভার বেসিক বিভিন্ন ধরনের প্রবলেমস নিয়ে বিভিন্ন ধরনের টপিকস ওয়াইজ ডিসকাশন করবো। তো প্রথমত আমি ক্লাস অ্যান্ড অবজেক্ট নিয়ে ডিসকাস করলাম, পরের দিকে আমি এটা নিয়ে আরও একটা ভিডিও বানাবো যেখানে আমি প্যারামিটার পাস করাবো, রিটার্ন ভ্যালু করাবো, ক্লাস অবজেক্ট কী করে সেটা দেখাবো, এবং মোর দেন ওয়ান ক্লাসও আমি ক্রিয়েট করতে পারি সেটাও দেখাবো, সেটা কীভাবে মোর দেন ওয়ান ক্লাস যখন থাকবে সেখানে মেন থেকে তাদের কীভাবে হ্যান্ডেল করবে সেগুলো দেখাবো। তো এইটা নিয়ে প্রথমে আমরা স্টেপ বাই স্টেপ আসবো, তারপরে আমরা কনস্ট্রাক্টর, ইনহেরিটেন্স, পলিমরফিজম, এভরি টপিকস জাভাতে ডিসকাস করবো। তো এইটা তোমরা ফলো করো এই ভিডিওগুলো, জাভার যে আমি নতুন ভিডিওগুলো বানাচ্ছি, তো প্রত্যেকটা জাভা ভিডিও তোমরা যদি ফলো করতে থাকে জাভাতে তোমরা আরও বেটার নলেজ হয়ে যাবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট, থ্যাংক ইউ।